প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আজকে সেই আগের টপিকটা নিয়ে, যেখানে আমরা শেষ করেছিলাম যে ক্লাস 10 এর যে ফার্স্ট চ্যাপ্টার ছিল জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তার শেষ আলোচনায় আমরা দেখেছিলাম যে উদ্ভিদের চলন। উদ্ভিদের চলনের ক্ষেত্রে আমরা বলে দিয়েছিলাম আগের দিন প্রকারভেদে একটু আলোচনা করে দিয়েছিলাম যে উদ্ভিদের চলন সাধারণত তিন প্রকার হয়। একটা হচ্ছে ট্যাকটিক চলন, একটা হচ্ছে ট্রপিক চলন, একটা হচ্ছে ন্যাস্টিক চলন। সেই চলনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং দেখব কোন কোন চলনগুলো কেমন বলছে। উদ্ভিদের চলনের কথা বলতে গেলে আমরা প্রথমে আগে একটা জিনিস লক্ষ্য রাখবো যে যেহেতু আমরা দেখেছি যে চলন সাধারণত উদ্ভিদের ক্ষেত্রেও হয়, প্রাণীর ক্ষেত্রেও হয়, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে চলনটা একটু অন্য রকমের হয়। যেরকম আমরা দেখেছি যে এই উদ্ভিদের চলনের ক্ষেত্রে উদ্ভিদরা সাধারণত কেমন থাকে বলো, আমাদের একটু পরিবেশের কথা যদি ভাবি তাহলে দেখবো সবসময় কি হচ্ছে যে মাটির সঙ্গে যুক্ত হয়ে থাকছে, শিকড়ের সাহায্যে, মূলের সাহায্যে আবদ্ধ অবস্থায় থাকছে। অর্থাৎ আমরা দেখবো যে উদ্ভিদগুলো একটা জায়গায় মাটির সঙ্গে আটকে গিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে, তখন আমরা তাকে চলন বলছি। এই চলনের কথা বলতে গেলে, উদ্ভিদের চলনের কথা আলোচনা করতে গেলে প্রথমে আমরা চলনের সংজ্ঞাটা সম্বন্ধে আমরা জানতে পারি। চলনের সংজ্ঞা যখন জানবো তখন দেখবো যে যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে অথবা স্বতঃস্ফূর্তভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তখন সেটাকে আমরা কি বলি, চলন বলি। সংজ্ঞাটা আমরা দেখতে পাবো যে উদ্ভিদের হিসাবে কি দেখছি যে স্বতঃস্ফূর্তভাবে হতে পারে অথবা কোনো উদ্দীপকের প্রভাবে হতে পারে। যখন তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে তখন তাকে চলন বলবো। লিখছিলাম তোমরা দেখতে পারো এখানে যে যে প্রক্রিয়াতে উদ্ভিদরা কি করছে, কোনো উদ্দীপক হতে পারে অর্থাৎ বাইরেকার কোনো আলো হতে পারে বা তাপ হতে পারে বা কোনো জল হতে পারে বা কোনো কেমিক্যাল হতে পারে, ইত্যাদির কারণে হতে পারে তাদের অঙ্গগুলো সঞ্চালিত হচ্ছে বা তাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে। তো এই চলনের যখন আমরা উদ্ভিদ অঙ্গের যখন চলনের যখন সংজ্ঞাটা হয়ে গেল, চলনের সংজ্ঞাটা কমপ্লিট করার পরই আমাদের চলনের প্রকারভেদে চলে আসছে। এই চলনের প্রকারভেদে ঢোকার আগে আমরা বিভিন্ন চলন সম্বন্ধে যখন জানবো তার আগে আমরা একটা কথা বলার প্রয়োজন পড়ে যায় যে সাধারণভাবে যখন কোনো একটা উদ্দীপক দ্বারা, অর্থাৎ ওই যে বললাম আলো, ওই যে তাপ, ওই যে কোনো কেমিক্যাল বা জল বা এই বাহ্যিক উদ্দীপকের দ্বারা যখন কোনো উদ্ভিদ অঙ্গের চলন হবে তখন সেটা আমরা বলবো আবিষ্ট চলন। কি বলবো বলো, আবিষ্ট চলন। ইয়েস। আর তাহলে আবিষ্ট চলন সম্বন্ধে আমাদের ধারণা আসলো যে কোনো উদ্দীপক অবশ্যই লাগবে। তার পরবর্তী সময় আমরা দেখব যে বক্র চলন কাকে বলা হচ্ছে। যখন কোনো একটা উদ্ভিদ একটা জায়গায় স্থির থাকবে, একদম মূলের সঙ্গে মাটির সঙ্গে সঙ্গবদ্ধভাবে লেগে থাকবে, তখন সেটাকে আমরা বলবো। এবং সে লেগে থাকা অবস্থায় যখন কোনো একটা উদ্ভিদ তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে, বৃদ্ধি ঘটাবে, তখন সেটাকে আমরা বলবো যে বক্র চলন। তাহলে আমরা দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি চলনের সংজ্ঞা বলার পরই আমরা দেখছি আবিষ্ট চলন কাকে বলা হয়। একটা জিনিস দেখছি যে আবিষ্ট চলন একটা দেখলাম। দুই নম্বর যদি আমরা বলি যে আবিষ্ট চলনের পাশাপাশি তখন দেখছি যে আমরা বক্র চলন কাকে বলছি সেটাও দেখলাম। তিন নম্বর যদি দেখি আমরা বৃদ্ধিজ চলন, অর্থাৎ উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল যেগুলো সাধারণভাবে মূল হতে পারে, মূলের অগ্রভাগ হতে পারে, কাণ্ড হতে পারে, কাণ্ডের অগ্রভাগ হতে পারে, শাখা প্রশাখা হতে পারে, তাদের যখন আমরা বৃদ্ধি দেখব তখন সেটাকে আমরা বলবো বৃদ্ধিজ চলন। কি বলবো বলো, বৃদ্ধিজ চলন। আবার অন্য একটা যদি বলি যে এই বৃদ্ধিজ চলনের সঙ্গে সঙ্গে আরেকটা প্রকরণ চলন আছে, যেটা আছে কি প্রকরণ চলন। তাহলে এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। এই চলনের কথা যখন আলোচনা করব তখন দেখব যে আবিষ্ট চলন আসছে, বক্র চলন আসছে, বৃদ্ধিজ চলন আসছে, প্রকরণ চলন। অর্থাৎ যখন রসস্ফীতির জন্য, চাপের জন্য যখন কোনো রকমের উদ্ভিদের অঙ্গের চলন ঘটবে তখন সেটাকে আমরা বলবো প্রকরণ চলন। তাহলে আশা করি এইগুলো বুঝতে পেরেছো। আবিষ্ট চলন মানে হচ্ছে কোনো একটা উদ্দীপকের দ্বারা যখন উদ্ভিদ অঙ্গের চলন হবে তখন সেটা উদ্দীপকগুলো কোনগুলো বলো, অবশ্যই আলো, তারপরে তাপ হতে পারে, জল হতে পারে, তাই না? তার সঙ্গে সঙ্গে কি হতে পারে বলো, যে
আমাদের যেটা জানা ছিল যে অভিকর্ষ শক্তি হতে পারে বা আকর্ষণ বল, যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি হতে পারে। তো যেগুলো হোক, এগুলো সঙ্গে সঙ্গে আমরা দেখছি উদ্দীপকগুলোর প্রভাবে যখন উদ্ভিদকের চলন হচ্ছে তখন সেটা আমরা বলছি আবিষ্ট চলন। এবং এই আবিষ্ট চলনটা যখন উদ্ভিদকের মূলটা যখন মাটির সঙ্গে সংঘবস্ত লেগে থাকছে এবং অঙ্গপ্রত্যঙ্গ সংক্রমণ হচ্ছে তখন সেটা আমরা বলছি বক্র চলন। আর উদ্ভিদকের বর্ধিষ্ণু অঞ্চল অর্থাৎ মূলের অগ্রভাগ হতে পারে, কাণ্ডের অগ্রভাগ হতে পারে, সেগুলো যখন শাখা প্রশাখা হতে পারে, সেগুলো যখন বৃদ্ধি হতে আমরা বলছি বৃদ্ধি চলন বলছি। প্রকরণ হচ্ছে রসপ্রতিজনিত চাপের চলন। বেশ, এইগুলো হচ্ছে আমাদের আবিষ্ট চলনের ক্ষেত্রে চলে গেল। এই সমস্ত রকম চলনের প্রাথমিক দিকটা আমরা দেখলাম। এবার আমরা আস্তে আস্তে দেখবো পরের টপিকটা কি বলছে। এই প্রকারভেদগুলো বলছে যে সাধারণভাবে উদ্দীপকের যে চলনের প্রকারভেদ সেটা আমরা দেখছি যে উদ্দীপকের তীব্রতার উপরে উদ্দীপক কখনো কখনো দেখবো উদ্দীপকের তীব্রতার উপরে, কখনো কখনো তার গতিপথ অনুযায়ী ইত্যাদি অনুযায়ী আমরা এই চলনগুলো লক্ষ্য করব। তো এই উদ্দীপকের প্রভাবে অর্থাৎ আবিষ্ট চলনগুলো সাধারণভাবে কয় ভাগ করা হয় তোমাদের যেটা 10 ক্লাসের সিলেবাসে আছে বা দেওয়া আছে সেটা তোমরা দেখবা। সাধারণভাবে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কি কটা ভাগে ভাগ করা হচ্ছে? তিনটে ভাগে ভাগ করা হয়। সেই ভাগে ভাগ তিনটে ভাগে ভাগ করা হয়েছে। ওকে, এই তিনটে ভাগ যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব নাম্বার 1 প্রথমে হচ্ছে ট্যাকটিক চলন। কি বলেছিলাম? ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলনকে আবার পরবর্তী সময় দেখব একে ট্যাক্সিসও বলা হয়। আবার একে কি বলছে? প্যারাটনিক চলনও বলা হয়। অর্থাৎ এই একটা ট্যাকটিক চলন যেটা তাকে আমরা বিভিন্ন নামে জানি। তখন আমরা ট্যাক্সিক চলন বলবো, কোন প্যারাট্রপিক চলন বলবো, প্যারাটনিক চলন বলবো, ঠিক আছে? তারপর 2 নম্বরে যদি আমরা দেখি তখন দেখব ট্রপিক চলন, অর্থাৎ দিক নির্দেশ চলন বলতে পারি। আর তখন দেখব যে 3 নম্বর হচ্ছে ন্যাস্টিক চলন। এই 3 ধরনের চলন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে ট্যাকটিক চলনটা কখন হবে? যখন দেখবো যে একটা ব্যতিক্রম অর্থাৎ কিছু কি বলবো, যেটা নিম্ন শ্রেণীর প্রাণী কিছু আছে, উদ্ভিদ প্রাণী নয়, উদ্ভিদ নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দেখবো যে সাধারণভাবে উদ্ভিদ তো আর এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তাই না? সাধারণভাবে উদ্ভিদরা একটা নির্দিষ্ট জায়গায় থেকেই তাদেরকে চলন সম্পন্ন করতে হয়। কিন্তু ব্যতিক্রমী কিছু আছে যেগুলো এবং অনুন্নত শ্রেণীর কিছু প্রাণী যেমন ক্লামাইডোমোনাস, বলবক্স, এদের ক্ষেত্রে কি দেখা যাবে যে উদ্দীপকের প্রভাবে তারা কি হবে সামগ্রিকভাবে তাদের অঙ্গের স্থান পরিবর্তন করবে বা তাদের দেহের যখন স্থান পরিবর্তন করবে তখন সেটাকে আমরা কি বলবো? ট্যাকটিক চলন। ঠিক আছে, তাহলে আমরা একটা নির্দিষ্ট টপিক ধরে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করি। তাহলে প্রথম টপিকটা যেটা ছিল প্রকারভেদ, আমরা মুছে দিই। প্রথমটায় আমরা চলে আসি। প্রথমটা বলছে ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলনটা আমরা দেখবো যে এদের কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো। যে ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলো দেখতে গিয়ে দেখবো যে কিছু সংজ্ঞাগুলো আমি দিয়ে দেবো, অবশ্যই দেখতে পাবো এখানটায়। যে ট্যাকটিক চলনের সংজ্ঞা থেকে কি বলছে? যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা ট্যাক্সিস বা অপর নামে বলা হচ্ছে প্যারাটনিক চলন বলা হচ্ছে। বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ অঙ্গের একমাত্র শুধুমাত্র উদ্ভিদ অঙ্গের কোনো একটা দেহাংশ বলে নয়, সমগ্র উদ্ভিদ অঙ্গ। ধরলাম আমি একটা সমগ্র উদ্ভিদ, তাহলে আমি কি করব? যখন সামগ্রিকভাবে পুরোপুরি আমার স্থান পরিবর্তন হয়ে গেছে তখন সেটা আমরা বলবো যে ট্যাকটিক চলন। কিসের প্রভাবে? উদ্দীপকের প্রভাবে। যখন একটা সংজ্ঞাটা আমরা দেখে নেব। সংজ্ঞাটা দেখতে পাচ্ছ যে যখন কোনো একটা উদ্ভিদে সামগ্রিক চলনটা হচ্ছে অর্থাৎ সমগ্র অঙ্গটা চলন হচ্ছে উদ্দীপকের প্রভাবে, তখন সেটাকে আমরা ট্যাকটিক চলন বলছি। এর কিছু বৈশিষ্ট্যগুলো আমরা দেখব যে এর বৈশিষ্ট্যগুলো আছে। এর বৈশিষ্ট্যগুলো যখন আমরা বলবো তখন সেখানে দেখতে পাবো যে প্রথমত হচ্ছে যে ফার্স্ট
আমরা যত চলনগুলি দেখবো সেই চলনগুলির মধ্যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে এটার ক্ষেত্রে একটা ব্যতিক্রমে আমরা লক্ষ্য করতে পারবো। চলন সাধারণত একটা উদ্ভিদ অঙ্গের মূলটা মাটির সঙ্গে লেগে থাকে এবং বাকি অংশের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালন করে, কিন্তু এই ট্যাকটিক চলনের ক্ষেত্রে দেখবো যে তার সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে, অর্থাৎ গমন হচ্ছে, যেটা আমরা পরবর্তী সময়ে আরো ভালোভাবে জানবো। যে এই গমন জিনিসটা যখন চলে আসলো একটা নির্দিষ্ট ক্ষেত্রে বা নির্দিষ্ট কিছু উদ্ভিদের ক্ষেত্রে, অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যেমন বলে দিলাম, আগে বললাম ক্লামাইডোমোনাস ভলভক্স, এটা কি হয় বেশিরভাগটাই সামুদ্রিক থাকে। আর কিছু এরকম ভাবে দেখি আমরা, এরকম ভাবে বেরিয়ে থাকে ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে, ভলভক্সের ক্ষেত্রে বা জননকোষের ক্ষেত্রে আমরা দেখবো উদ্ভিদের কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। যে জননকোষের ক্ষেত্রে এই ধরনের চলনগুলো দেখতে পাবো। বৈশিষ্ট্যগুলো তাহলে যদি 1 নম্বর করে বলি, 1 নম্বর 2 নম্বর করে বলি, তাহলে দেখবো যে ফার্স্টের দিকে আমরা দেখবো যে এদের দেহের সামগ্রিক চলন হচ্ছে, অর্থাৎ এদের দেহটা সম্পূর্ণভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে ভিন্ন উদ্দীপকের প্রভাবে। আর কি 2 নম্বর যদি বলি তাহলে কি বলবো, যে বহিস্থ উদ্দীপকের কাজ করছে এবং সেই উদ্দীপকটা যেদিকে কাজ করছে, অর্থাৎ উৎস এবং সেই উৎসের গতিপথ অনুযায়ী কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে। আর কি দেখবো, যে অনুন্নত উদ্ভিদ শ্রেণী, অবশ্যই অনুন্নত উদ্ভিদ শ্রেণী বলতে বললাম এককোষী, সাধারণত ক্লামাইডোমোনাস, ভলভক্স, এদের ক্ষেত্রে এই ধরনের চলনগুলো আমরা দেখতে পাবো। ট্যাকটিক চলনের কথা আমরা বলছি, যেটার ক্ষেত্রে সামগ্রিক চলন অর্থাৎ সামগ্রিক অঙ্গটার সামগ্রিক স্থান পরিবর্তন হয়। তাহলে 1 নম্বরে আমরা দেখলাম যে ওদের ক্ষেত্রে বলতে পারি হয়, আর কি হচ্ছে বিশেষ করে এদের ক্ষেত্রে সিলিয়াম সাজে যাওয়া দেখা যায়। তাহলে এখানে 4 থেকে 5টা পয়েন্ট আমি লিখে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে করে সেটা দেখার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব এর মধ্যে বৈশিষ্ট্যগুলো কি দেখা যাচ্ছে। আর সবথেকে জানার বিষয় হচ্ছে যে প্রকারভেদ, এই যে ট্যাকটিক চলনটা আমরা জানলাম, এই ট্যাকটিক চলনটাকে কয় ভাগে ভাগ করা হয়। ট্যাকটিক চলনের প্রকারভেদকে আমরা এখানে দেখছি সাধারণভাবে বিভিন্ন প্রকারের হতে পারে। 1 নম্বর প্রকারভেদ, এদের প্রকারভেদগুলো দিচ্ছি। প্রকারভেদ 1 নম্বর যেমন হচ্ছে, একটা কথা ভালো করে মনে রাখবা যে ফটো কথার অর্থ হচ্ছে আলো, ঠিক আছে। কেমো কথার অর্থ হচ্ছে রাসায়নিক একটা বড় একটা কথা, একটা সাফিক্স প্রিফিক্স আমরা তো পড়েছি, তো সেই বড় একটা অংশের পূর্বের অংশটাকে আমরা বলছি প্রিফিক্স, পরের অংশটা সাফিক্স। তো এই চলন এগুলো মনে রাখবা যে যখন আমরা একটা কথা বলে দিই, এখানে লিখে দিই, ভালো করে মনে রাখবা যে যখন জলের কথা বলবে, জল যখন বাহ্যিক উদ্দীপনা হিসেবে কাজ করবে, উদ্দীপক হিসেবে কাজ করবে, তখন সেখানে আমরা হাইড্রো কথাটা যোগ করব। কোন কথাটা যোগ করব? হাইড্রো কথাটা। যখন আমরা দেখব যে এখানে আলোর কথা আসছে, তখন আমরা ফটো কথাটা যোগ করব। ওকে, তারপর যখন দেখব যে অভিকর্ষ বল হতে পারে বা জল হতে পারে বা রাসায়নিক পদার্থ, যখন দেখব রাসায়নিক পদার্থ যখন দেখব, তখন সেটা কেমন কথাটা ব্যবহার করব, যে এই সমস্ত জিনিসগুলো দেখব। হ্যাঁ, আর জলে যখন বললাম এই কথাগুলো, আরো পরবর্তী সময়ে আরো এগুলো চলে আসবে। যেমন তাপের ক্ষেত্রে আমরা থার্মো কথাটা ব্যবহার করব, অর্থাৎ উষ্ণতার ক্ষেত্রে। ওকে, উষ্ণতার ক্ষেত্রে থার্মো কথাটা আসবে। ওকে, এবার এই সমস্ত জিনিসগুলো দেখার পরে আমরা দেখব যে জলস্রোতের প্রভাবে অনেক সময় হয়, তখন সেটাকে বলবো জলস্রোতের ফলে যখন হবে, তখন রিও কথাটা ব্যবহার করব। ওকে, এই জিনিসগুলো আলোচনা আমরা দেখব, এই জিনিসগুলো হবে। তাহলে এই জিনিসগুলো ব্যবহার যখন হবে, যখন কোনো একটা উদ্দীপক এই হিসেবে কাজ করবে, তখন তার নামের ক্ষেত্রে যে ধরনের চলনে চলে আসুক না কেন, তার নামের আগে কিন্তু এই কথাগুলো যোগ হবে। যখন কোনো একটা উদ্দীপক হিসেবে জল কাজ করবে, তখন সেটাকে বলে হাইড্রো কথা ব্যবহার করব। সাপোজ এখানে আমরা বলি যে ট্যাকটিক চলনের ক্ষেত্রে ধরে নাও কোনো একটা উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়েছে, কিসের প্রভাবে? জল যেখানে উদ্দীপক হিসেবে কাজ করছে সেখানে, তখন সেটা আমরা বলবো হাইড্রোট্যাকটিক চলন। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। আবার যখন আলোর প্রভাবে, যখন কোনো একটা আলো উদ্দীপকের কাজ করছে এবং কোনো একটা উদ্ভিদ স্থান পরিবর্তন করছে সামগ্রিকভাবে, তখন সেটা আমরা বলবো ফটোট্যাকটিক চলন। একই রকম রাসায়নিক পদার্থ কোনো একটা উদ্দীপকের যখন কাজ করবে, তখন সেটা আমরা বলবো কেমোট্যাকটিক চলন। যখন উষ্ণতা বা তাপমাত্রা যখন কাজ করবে, তখন সেটা বলবো থার্মোট্যাকটিক চলন। এবং জলস্রোত দেখবো ক্ষেত্রে সেখানে আমরা দেখবো রিওট্যাকটিক চলন। আর একটা কথা বলে দিয়েছি, যেটা মাথায় রাখবা, যে ট্যাকটিক চলনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে ভেরি ইম্পর্টেন্ট, যে এটা সামগ্রিক স্থান পরিবর্তন হয়। কি হয়? সামগ্রিক উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়।
ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে এই কথাটা কিন্তু শুধুমাত্র যত চলনগুলি আছে তার মধ্যে এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা মাথায় রাখতে হবে সমানুপাতিক স্থান পরিবর্তন কথাটা, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে গমন হয়, তাই না? ক্লিয়ার হলো? নেক্সট আমরা নেক্সট টপিকটা দেখব যে ট্যাকটিক চলনের মধ্যে যদি একটা একটা করে নির্দিষ্ট ভাগগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে প্রকারভেদগুলো আমরা দেখব। ট্যাকটিক চলনের প্রকারভেদ আমরা জানলাম। তাহলে যখন ফোটো অর্থাৎ আলোর অভিমুখে যখন ট্যাকটিক চলন হবে তখন সেটা আমরা বলবো ফোটোট্যাকটিক চলন, আর যখন জলের অভিমুখে হবে তখন সেটা বলবো হাইড্রোট্রপিক চলন, কেমোট্রপিক চলন, অর্থাৎ রাসায়নিক পদার্থের প্রবাহ যখন হবে তখন সেটা বলবো কেমোট্রপিক চলন, জলস্রোতের দিকে যে চলে যাচ্ছে সেটাকে আমরা বলবো রিওট্যাকটিক চলন, ইত্যাদিগুলো আমরা দেখব। আচ্ছা, আর উদাহরণ তো বলে দিলাম যে এদের ক্ষেত্রে ক্লামাইডোমোনাস আর গলক্স, আর সেরকম কিছু এখানে দেখতে পাচ্ছি না। নেক্সট আমরা চলে যাই ট্যাকটিক চলনের পরে যেটা পরবর্তী টপিক, সেটা হচ্ছে তোমার 2 নম্বর টপিক চলে আসলো, ট্রপিক চলন। এই ট্রপিক চলনটা এক ধরনের আবিষ্ট চলন। এই আবিষ্ট চলন বা বক্র চলন বলতে পারি। বক্র চলন কেন? তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখব যে উদ্ভিদকের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ গমন জিনিসটা হচ্ছে না। কারণ কি? কারণ এই যখন ট্রপিক চলনের মধ্যে চলে আসলাম সম্পূর্ণ চলে আসলো বক্র চলনের মধ্যে। এটা মাথায় রাখতে হবে যে বক্র চলন যখনই শুরু হয়ে গেল তার মানে তার উদ্ভিদের অঙ্গের যে মূলটা আছে মাটির সঙ্গে শক্তভাবে লেগে থাকবে। বুঝতে পারলাম জিনিসটা? তাহলে যদি এই ধরনের চলনগুলো আমরা দেখে একটা বোঝানোর চেষ্টা করি, তাহলে কোন একটা উদ্ভিদের যদি মূল আমরা কল্পনা করি, তাহলে এর সব সময় কি করবে? মাটির সঙ্গে শক্তভাবে আটকে ধরে থাকবে। ক্লিয়ার হলো? এর পাতাগুলো কোনো দিকে কাজ করবে, কোনো দিকে গেল, কিন্তু মূলটা আমার মেন। এ কিন্তু কখন কি হবে না, স্থান পরিবর্তন করবে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না। ও এক জায়গা থেকে আছে, শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চালন হবে এদিক ওদিক। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ছবি দেখানোর চেষ্টা করেছি, দেখে নেব একটা। আচ্ছা, ট্রপিক চলন কি বলেছে যে তাহলে যখন কোনো উদ্ভিদ অঙ্গের চলন কি হবে? উদ্দীপকের গতিপথ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। এটা একটা সংজ্ঞা এখানে দিয়ে দিয়েছি, দেখে নেব যে যখন কোনো একটা উদ্ভিদ অঙ্গের চলন কি হবে? বক্র চলন বলতে পারো। যখন কোনো উদ্ভিদ অঙ্গের বক্র চলনটা কোনো একটা উদ্দীপকের গতিপথ অনুযায়ী হচ্ছে, অর্থাৎ উদ্দীপকটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে ক্রিয়া করছে তার উপরে ক্রিয়া করছে, তার উপর দেখে সেটাকে নিয়ন্ত্রণ করছে, তখন সেটা আমরা বলছি ট্রপিক চলন। এই ট্রপিক চলনের আমরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখব, বিভিন্ন প্রকারগুলো দেখব। যেমন ট্রপিক চলনের ক্ষেত্রে কি হচ্ছে? উদ্ভিদ অঙ্গের বক্র চলন হচ্ছে বহিস্থ উদ্দীপকের প্রভাবে। কিসের প্রভাবে? বহিস্থ উদ্দীপকের প্রভাবে, বাইরের উদ্দীপক। বলে দিয়েছি উদ্ভিদের কথাগুলো বলতে গিয়ে আলো হতে পারে, জল হতে পারে, তারপরে পৃথিবীর যে অভিকর্ষ টান আছে তার প্রভাব হতে পারে, বা কেমিক্যাল কোন রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার ফলে বা পার্শ্ববর্তী জায়গায় থাকার ফলে তার হতে পারে। আর এর বৈশিষ্ট্যগুলো কি কি? তাহলে আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে ফার্স্ট আমাদের কাজ হবে এর সংজ্ঞাগুলো কি সেটা জেনে নেওয়া। সংজ্ঞা তাহলে আমরা বলে দিই, এবং দিয়ে দিয়েছি, এটা ভালো করে দেখে নেবা যে কোন একটা উদ্ভিদ অঙ্গের চলন বক্র চলন যখন কোনো নির্দিষ্ট উদ্দীপকের গতিপথ অনুযায়ী হচ্ছে বা বিভিন্ন উদ্দীপকের গতিপথ অনুযায়ী হচ্ছে তখন সেটা আমরা বলছি ট্রপিক চলন। এর বৈশিষ্ট্যগুলো কি? তাহলে নাম্বার 1 যদি বলি তাহলে উদ্ভিদ অঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে হচ্ছে, বক্রতা সৃষ্টির মাধ্যমে। তাহলে 1 নম্বর যদি বলি তাহলে বলবো উদ্ভিদ অঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে হচ্ছে। 2 নম্বর কি? আলো, জল এবং অভিকর্ষ ইত্যাদি থেকে এখানে কাজ করতে পারে, অর্থাৎ উদ্দীপক হিসেবে কি কাজ করছে? উদ্দীপক হিসেবে কাজ করছে আলো, জল, অভিকর্ষ বল ইত্যাদি। আর বর্ধনশীল অঞ্চল, বিশেষ করে এই যে চলনটা হচ্ছে ট্রপিক চলন, তার বর্ধনশীল অঞ্চলটা বেশি হচ্ছে। বর্ধনশীল অঞ্চল মানে কি স্যার? বর্ধনশীল অঞ্চল মানে হচ্ছে যে উদ্ভিদের যে অঙ্গটা বৃদ্ধি পাবে, অগ্রভাগ আমরা দেখি সাধারণভাবে উদ্ভিদের আগের দিকটা হয়, অর্থাৎ কাণ্ডের উপরের ভাগ, আবার দেখি মূলের অগ্রভাগগুলো হয়, তাই না, শাখা প্রশাখাগুলো হয়, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখব। তাহলে 2 নম্বর হলো, 3 নম্বর হয়ে গেল। তাহলে আর দেখছি যে এই ধরনের হরমোনের প্রভাবে ঘটে, তাই এর নাম দেওয়া হয়েছে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন বলা হয়। তাহলে যেহেতু এটা হরমোনের প্রভাবে বিশিষ্ট কাজ করে, বিশেষ করে অক্সিন হরমোন এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো সেই জন্য একে নাম দেওয়া হয়েছে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন। ঠিক আছে? তাহলে 4 নম্বর বৈশিষ্ট্যটাও আমরা জেনে নিলাম যে ট্রপিক চলনের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আমরা একবার বলে দিই ভালো করে যে ট্রপিক চলন কি বলছে বৈশিষ্ট্য, যে এটা বাহ্যিক কোন উদ্দীপকের প্রভাবে হবে একটা বক্রচলন। এদের সামগ্রিক স্থান পরিবর্তন তো হচ্ছে না, এদের বিভিন্ন অঙ্গের বৃদ্ধির ফলে এর
বৃদ্ধি হচ্ছে বা চলনগুলো হচ্ছে। আর কি দেখছি, বর্ধনশীল অঞ্চল অর্থাৎ মূল কাণ্ড এবং বর্ধনশীল যে শাখা প্রশাখাগুলি আছে তাদের ক্ষেত্রে হচ্ছে। আর বিশেষ করে এটা হরমোনাল প্রভাব হয় বলে এদেরকে কি বলা হচ্ছে, বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন বলা হচ্ছে। ক্লিয়ার হলো জিনিসটা? এর প্রকারভেদগুলো আমরা দেখি। তাহলে ট্রপিক চলনের যে প্রকারভেদ, সেই প্রকারভেদগুলো আমরা এবার আলোচনা করব। দেখো, এক নম্বরে হচ্ছে যেমন ফোটোট্রপিক চলন। তাহলে একে সাধারণভাবে তিন ভাগে ভাগ করা আছে। এর যদি প্রকারভেদ আমরা করি, ট্রপিক চলনের যদি প্রকারভেদ আমরা করতে যাই তাহলে দেখবো এটা তিনটে ভাগে, তিন ধরনের প্রকারভেদ দেখা যায়, তিন প্রকার দেখা যায়। তিন প্রকার কি কি চলে আসি। নাম্বার 1, এক নম্বর হচ্ছে ফোটোট্রপিক চলন। এক নম্বর কি হচ্ছে, দুই নম্বর চলে আসি হাইড্রোট্রপিক চলন। তিন নম্বর চলে আসবো জিওট্রপিক চলন। এই তিন ধরনের চলন আমরা দেখতে পাবো কিসের ক্ষেত্রে, ট্রপিক চলনের ক্ষেত্রে। ওকে, এই ট্রপিক চলনের ক্ষেত্রে আমরা ফোটোট্রপিক চলন আমরা যখন দেখব তখন কি দেখব, যে আলোর দিকে, আলোর গতিপথ অনুযায়ী যখন উদ্ভিদাঙ্গের চলন হচ্ছে তখন সেটাকে আমরা বলছি। তাহলে দেখলাম ফোটোট্রপিক চলন যেটা বলছে সেখানে অর্থাৎ আলোর গতিপথ অনুযায়ী হচ্ছে, তাই না? তাহলে যদি আমরা দেখি একটা সংজ্ঞা দিতে বলবো ফোটোট্রপিক চলন কাকে বলা হয়, তাহলে বলবো যে যখন কোনো উদ্ভিদাঙ্গের চলন ফোটো বা আলোর গতিপথ অনুযায়ী হচ্ছে তখন সেটা আমরা বলবো ফোটোট্রপিক চলন। এখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করবো, দেখবো ছবিটা দেখে নিও ভালো করে। আর একটা ছবি আমরা আঁকিয়ে দিচ্ছি, যেমন একটা জানলা আছে, কোনো একটা জানলার পাশে আমরা একটা টব রেখে দিয়েছি। এখানে একটা গাছ আমি রেখে দিয়েছি। এরকম যদি কোনো একটা গাছ রেখে দিই তাহলে দেখবো যে কিছুদিন পরে, প্রথম অবস্থায় যদি এখানে রেখে দিই তাহলে দেখবো কিছুদিন পরে কি হয়েছে, এটা বেঁকে গেছে। অর্থাৎ সূর্য যদি এদিকে থাকে, আমি কল্পনা করি এরকম করে, ছবিটা ভালো করে লক্ষ্য করবা, দেখবো এর মাথাগুলো বেঁকে গেছে। দিয়ে কোথায় গেছে, জানলা দিয়ে সূর্যের অন্ধকার ঘরের মধ্যে যদি রাখা হয় তাহলে দেখবো এই পাতাগুলো বেঁকে গেছে। তাহলে কি হয়ে যাবে, এরকম ভাবে যদি মুছে দিই তাহলে দেখবো এগুলো আস্তে আস্তে বেঁকে গেছে। পাতাগুলো এরকম ভাবে যেরকম ছিল তাই না, বাইরের দিকে দেখো বেঁকে যাচ্ছে। এই ধরনের চলনগুলোকে আমরা বলবো ফোটোট্রপিক চলন, অর্থাৎ যখন আলোর দিকে চলন হবে তখন সেটা হলো ফোটোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন একই রকম ভাবে জলের দিকে যখন চলমান উদ্ভিদাঙ্গের চলন হচ্ছে তাকে আমরা বলছি হাইড্রোট্রপিক চলন। আর জিওট্রপিক চলন অর্থাৎ উদ্ভিদের অভিকর্ষ বল, সরি আমাদের পৃথিবীর যে আকর্ষণ বল আছে, মাধ্যাকর্ষণ বল, তার টানার জন্য, অর্থাৎ জিও মানে পৃথিবী আমরা জানি, সেই পৃথিবীর টানে যখন কোনো উদ্ভিদাঙ্গের চলন হবে সেটাকে বলা হলো জিওট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে আমরা একটা ছবি দিয়ে দিয়েছি, দেখো এখানে কি দেখা যাচ্ছে যে জল যেদিকে আছে সেদিকে মূলটা কি হচ্ছে, চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা হাইড্রোট্রপিক চলনের বিরোধ বুঝতে পারছি। আর জিওট্রপিক চলন অর্থাৎ পৃথিবীর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ মূলগুলো চলে যাচ্ছে। যখন দেখবো একটা কথা মনে রাখবা যে যখন কোনো একটা উদ্দীপক কাজ করছে, সাপোজ আমাকে এখানে একটা সূর্য আমি আঁকানোর চেষ্টা করছি, সেই সূর্য যখন দেখা গেল কোনো একটা উদ্ভিদের চলন তার দিকে যাচ্ছে তখন সেটাকে আমরা পজিটিভ চলন বলবো। কি বলবো, পজিটিভ চলন বা অনুকূলবর্তী চলন বলবো। কি বলবো, অনুকূলবর্তী চলন। আর যখন দেখবো যে কোনো একটা উদ্ভিদের চলন, বিশেষ করে মূল যখন দেখি এর বিপরীত দিকে ক্রিয়া করে তখন সেটাকে আমরা বলবো প্রতিকূলবর্তী চলন। কোনো একটা উদ্দীপকের দিকে যদি চলন হয় কোনো একটা উদ্ভিদের, তাহলে সেই চলনটাকে আমরা বলবো যে অনুকূলবর্তী চলন। আর যখন তার বিপরীত দিকে যাবে তখন সেটা হলো প্রতিকূলবর্তী চলন। ওকে, আর এই একই রকম ভাবে ফোটোট্রপিক চলনের ক্ষেত্রে যখন উদ্ভিদ যাচ্ছে তখন দেখবো যে আলোর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এটা পজিটিভ ফোটোট্রপিক চলন। আবার যখন উদ্ভিদের মূলটা যখন দেখবো বিপরীত দিকে চলে যাচ্ছে তখন সেটাকে বলবো, কি বলবো, এটা হলো কি নেগেটিভ, অর্থাৎ আলোর প্রতিকূলবর্তী চলন। ঠিক আছে, আর একটা দেখবো তির্যক, সেটা কি বলছে, যখন উদ্ভিদাঙ্গের যখন বৃদ্ধি হয় তখন কি হয়, পাতাগুলো কি হয় এরকম ভাবে আসে, পাতাগুলো দেখবো যে তির্যক ভাবে পড়ছে।
সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে, ওই জন্য এর চলনটা কি হচ্ছে, এইদিকে বাড়ছে, অর্থাৎ অঙ্ক প্রত্যঙ্গ এইভাবে বাড়ছে, তাই না? তাহলে এর যে চলনটা হচ্ছে এটা তির্যক আলোক চলন বলতে পারবো, আলোক গতির চলন, ঠিক আছে? তাহলে দেখছি। আর একই রকম ভাবে হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে দেখবো, জিওট্রপিক চলনের ক্ষেত্রে একই রকমের বৈশিষ্ট্যগুলো দেখবো। আমি ছবিতে দেখানোর চেষ্টা করেছি, ওটা একটু দেখে নিও ভালো করে। আচ্ছা, এই হচ্ছে বিষয়বস্তু। আর এরপরে আমরা চলে আসবো টপিক চলনের পরপরই আমরা ঢুকে যাব যে 3 নম্বর যে চলনের প্রকারভেদটা আমরা আলোচনা করেছি, সেই 3 নম্বরটা হচ্ছে ন্যাস্টিক চলন। 3 নম্বরে বলে কি বলবো, ন্যাস্টিক চলন। তাহলে সমস্ত চলনের সংজ্ঞাগুলো আমরা দেব, তার 3 নম্বরে চলে আসলাম ন্যাস্টিক চলন। এই ন্যাস্টিক চলন অর্থাৎ এক্ষেত্রে উদ্দীপকের চলনটা আর উদ্দীপকের গতিপথ অনুযায়ী না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী যখন হবে, তখন সেটাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। তীব্রতা মানে কি, দেখা গেল হঠাৎ করে কোনো কিছু বেশি হয়ে গেছে, উষ্ণতা একটা নির্দিষ্ট থাকে, তাপমাত্রা নির্দিষ্ট থাকে, আলো একটা নির্দিষ্ট আলো প্রয়োজন, স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক থাকে। এবার দেখা গেল কেউ কেউ বেশি পছন্দ করে, কেউ কেউ কম পছন্দ করে, তখন সেই পছন্দের উপর ভিত্তি করে যখন তার রঙের চলন হয়, তখন সেটাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। যেমন এখানে ন্যাস্টিক চলনের ক্ষেত্রে আমরা 4টে ভাগ দেখব। তাহলে ন্যাস্টিক চলনের কিছু বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, যে এদের ক্ষেত্রে বিভিন্ন রঙের চলনগুলো আমরা দেখব যে বিভিন্ন রঙের হতে পারে। ব্যাপ্তি চলন, একে আরেকটা কি নাম দেওয়া হয়, একে অথবা ব্যাপ্তি চলনও বলা হয়, ব্যাপ্তি চলন এটাও ওকে বলা হয়। কারণ হচ্ছে এটা উদ্ভিদঙ্গের উদ্দীপকের গতিপথ অনুযায়ী অনুসরণ না করে এরা কি করে, তীব্রতা অনুযায়ী করে, উষ্ণতা উপরে, কখনো টেম্পারেচার। তাহলে দেখো এর 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রকারভেদে চলে আসি আমরা, 4টে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে লিখে দিয়ে প্রকারভেদটা কি কি আমরা একটা দিয়ে যে ছবি দেখতে পারো ভালো করে, যে প্রকারভেদগুলোকে কিভাবে করা হয়েছে, 4টে ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ন্যাস্টিক চলনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4 ভাগটা কি কি চলে আসছে, তাহলে 1 নম্বরে আমরা দেখলাম যে ফটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন। তাহলে 1 নম্বরে হচ্ছে ফটোন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক চলন। দ্বিতীয়ত হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। তিন নম্বরে চলে আসো কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক চলন। আর চতুর্থ নম্বরে হচ্ছে কেমোন্যাস্টিক চলন। এই ধরনের চলনগুলো আমরা দেখতে পাই। তাহলে ন্যাস্টিক চলন অর্থাৎ আমরা কি বললাম, সংজ্ঞাটা একটু ভালো করে পড়ে নেবা, যে যখন কোনো উদ্ভিদঙ্গের বক্র চলনটা কোনো একটা উদ্দীপকের গতিপথ অনুযায়ী না অনুসরণ করে তার তীব্রতা অনুযায়ী হচ্ছে, তখন সেটা আমরা বলছি ন্যাস্টিক চলন। এর প্রকারভেদ আমরা পড়ে দেখলাম, 4 ভাগে ভাগ করা হয়, 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন, অর্থাৎ যখন কোনো আমি সংজ্ঞাটা এখানে বলে দেখছি, ভালো করে শুনলাম, দিয়ে দেবো একটু সুন্দর করে। ফটোন্যাস্টিক চলনটাকে বলা হচ্ছে যখন কোনো উদ্ভিদঙ্গের চলন তার উদ্দীপকের গতিপথ অনুযায়ী না হয়, তার তীব্রতার উপর ডিপেন্ড করছে, তখন সেটাকে বলা হয় ফটোন্যাস্টিক চলন। ক্লিয়ার হলো জিনিসটা? নেক্সট চলে আসবে থার্মোন্যাস্টিক চলন, অর্থাৎ যখন কোন একই রকম ভাবে তুমি একটা সংখ্যা ঠিক করে রাখো, তাহলে পরবর্তী সংখ্যাগুলো সুন্দরভাবে বলতে পারবে। যে যখন থার্মো অর্থাৎ উষ্ণতা, অর্থাৎ যখন কোনো উদ্ভিদঙ্গের চলন তার গতিপথ অনুযায়ী না অনুসরণ করে, উদ্দীপকের গতিপথ অনুযায়ী না অনুসরণ করে উষ্ণতার উপর ডিপেন্ড করছে, উষ্ণতার তীব্রতার উপর ডিপেন্ড করছে, তখন সেটা আমরা বলছি থার্মোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন যখন স্পর্শ বা আঘাত জাতীয় কোন রকমের চলন আমরা দেখবো, তখন সেটা আঘাত করার ফলে যখন উদ্ভিদঙ্গের চলন ঘটছে বা কিছু হচ্ছে, তখন সেটা আমরা দেখবো সিসমোন্যাস্টিক চলন। আর কেমোন্যাস্টিক অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থের তীব্রতার উপর যখন কোন রকমের চলন দেখবো, সেটাকে আমরা বলবো কেমোন্যাস্টিক চলন। ফটোন্যাস্টিক চলনের ক্ষেত্রে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ন্যাস্টিক চলনটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা এখানে দেখবো, আলোচনা করব। যেমন এখানে আমরা বলি যে পদ্ম ফুল এবং সূর্যমুখী ফুল, এদের ক্ষেত্রে আমরা কিছু জিনিস লক্ষ্য করব, যে এর বৈশিষ্ট্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় দিয়ে দেয়, হঠাৎ করে বলে দিল যে সূর্যমুখীর মধ্যে বা পদ্ম ফুলের মধ্যে যে চলন দেখা যায়, সেটা হচ্ছে ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন ইত্যাদি ইত্যাদি বলে দেবে। তাহলে বুঝতেই পারছো এটা ন্যাস্টিক চলনের মধ্যে পড়বে। আর আবার দেখো টিউলিপ ফুলের ক্ষেত্রে দেখবো, টিউলিপ ফুল আমরা দেখেছি সুন্দর রঙের হয়, তো সেই টিউলিপ ফুলগুলোর ক্ষেত্রে দেখবো যে বেশি উষ্ণতায় এরা ভালোভাবে ফুটে, আর যখন উষ্ণতা কমে যায় সন্ধ্যার দিকে, তখন সেটা বুঝে যায়। তাহলে এই ঘটনাটা আমরা দেখবো থার্মোন্যাস্টিক চলনের ক্ষেত্রে। উদাহরণগুলো হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট।
থার্মোনাস্টিক চলন কাকে বলা হয় একটা উদাহরণ সহায়তায় বুঝিয়ে দাও। তোমাকে বলতে হবে যে যখন কোনো উদ্দীপকের চলন উদ্দীপকের গতিপথ অনুযায়ী না হয়ে উষ্ণতা আর তীব্রতার উপর ডিপেন্ড করছে, তখন সেটা নির্ভর করছে, তখন সেটাকে বলা হচ্ছে থার্মোনাস্টিক চলন। যেমন টিউলিপ ফুলে আমরা দেখতে পাই যে দিনের বেলায় ভালোভাবে ফুটে, সন্ধ্যাবেলার দিকে উষ্ণতা কম হয় বলে সেখানে বেশি উষ্ণতায় হয় বলে ফুটতে দেখতে পাওয়া যায়, কম উষ্ণতায় বুঝে যায়। একই রকমের সিস্টেমেটিক চলন আমরা সবাই পড়েছি প্রথম দিক থেকে, যে লজ্জাপতি গাছে যদি আমরা স্পর্শ করি, হালকা করে স্পর্শ করি, ওরা সেটা বুঝতে পারে, ওর সময় পত্রগুলো বুঝে যায়। আবার যদি জোরে স্পর্শ করি তাহলে পাতাগুলো কি হবে, তাগুলো বুঝে যায়। আচ্ছা, এটা একটা সিস্টেমেটিক চলনের উদাহরণ, ছবিতে তোমরা দেখতে পাবা, পর সাজিয়ে দেবো। কেমোনাস্টিক চলনের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু আছে সূর্য সৃষ্টির, যেমন একটা গাছের মধ্যে দেখবো আমরা, সেখানে কি দেখবো যে এরকম করে বিশেষ ধরনের গাছের অংশ দেখতে পাবো, যার মধ্যে কি থাকবে বলো, এরকম ছোট ছোট সেন্সরি অর্গান থাকবে, ছোট ছোট পাতলা পাতলা এর মতো অংশ থাকবে, যেগুলোর মধ্যে কোনো কীটপতঙ্গ যদি এসে বাসা আসে তাহলে দেখবো যে সেখানে এসে কিছুক্ষণ ধরে অপেক্ষা করে, তাহলে দেখবো যে এগুলো কি হয়েছে, এরকম থাকতে হঠাৎ করে ভুলে গেছে, তাই না? তাহলে সেটা একটা রেসপন্স গ্রহণ করেছে এবং তারপরে ওটাকে সাড়া দিয়েছে। এরকম ভাবে সাধারণভাবে থাকবে, কোনো কীটপতঙ্গ আসবে সেটা বুঝতে পারবে এবং সাধারণত কি হবে, রাসায়নিক কেমিক্যাল কোনো রেসপন্স পাবে এবং সেটা বুঝে যাবে এবং তাদের লক্ষণ করতে বলতে পারো। তাহলে এটা হচ্ছে তোমার কেমোনাস্টিক চলনের উদাহরণ। এই উদাহরণগুলো আমরা দেখেছি, পর করে দেখানোর চেষ্টা করেছি। আর এরপরে দেখেছি যে কিছু কিছু উদাহরণ আমরা এখানে দেখবো, যেমন তোমার টিউলিপ ফুল দেখলাম সাধারণ উষ্ণতায় ফুটে কমাতে বুঝে যায়, তারপর সিম গাছের পাতা সাধারণভাবে অধিক উষ্ণতায় বুঝে যায়। তারপরে আমরা দেখেছি যে থার্মোনাস্টিক চলনের ক্ষেত্রে, ফটোনাস্টিক চলনের ক্ষেত্রে দেখেছি তেঁতুল গাছের পাতাগুলো কি হয়, যখন কম আলো থাকে তখন সেটা বুঝে অবস্থায় থাকে। এইগুলো হচ্ছে, আর এইগুলো যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আলটিমেট সবগুলোই তোমাকে কভার করে নেবে, সেটা হচ্ছে পার্থক্য। অর্থাৎ ট্যাকটিক চলন, ট্রপিক চলন, আর একটা হচ্ছে যে ন্যাস্টিক চলন। এর পার্থক্যটা যদি তুমি পড়ে দাও তাহলে দেখবা পরপর চলে আসবে, সেই পার্থক্যটা খুবই কাজে লাগে, কারণ ওই পার্থক্যতে আমরা সমস্ত বৈশিষ্ট্যগুলো জানতে পারবো। তো এই হলো আজকের টপিক, আর আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারা উপকৃত হয়। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।